ডার্ক ডিজায়ার লেখনীতে মুক্তর রহমান। পর্ব সংখ্যা 15। স্পেশাল পর্ব 1। আহি, নিচে নাম বলছি। কথাটা বলেই রুদ্র পকেট থেকে ফোন বের করে চা বাগানের টিলার দিকে ধীরে ধীরে উঠতে থাকে ফোনে কথা বলার উদ্দেশ্যে। এইদিকে আহি দাঁড়িয়ে আছে আর একটা বড় টিলার চূড়ায়, চোখে মুখে আনন্দ উত্তেজনা স্পষ্ট। প্রথমবার সিলেট এসেছে বলে কথা। চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেন তাকে এক নতুন অনুভব দিচ্ছে। ঘন সবুজ চা বাগান, পাহাড়ে ঘেরা বাতাসে হালকা কুয়াশা আর নীল আকাশ, সব মিলিয়ে এক স্বপ্নপুরী যেন। আহি ফোন বের করে একে একে ছবি তুলতে থাকে। এইদিকে রুদ্র আজ অফিসে যায়নি। গুরুত্বপূর্ণ ডিলটা ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে, এই জন্য আজকের দিনের পুরোটা সময় আহিকে নিয়ে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফোন কল আসতেই রুদ্র সংক্ষিপ্তভাবে কথা বলতে থাকে। হ্যাঁ স্বাধীন, তুমি চিন্তা করো না, সন্ধ্যার আগেই হোটেল ব্যাক করব। হ্যাঁ রাখছি। কথাটা শেষ করেই ফোন কেটে রুদ্র দৃষ্টি দেয় আহির দিকে। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায়, চারপাশে তাকিয়ে যেন কোনো অজানা আনন্দ খুঁজছে প্রকৃতির মধ্যে। এখান থেকে বের হতে হবে, সামনের রাত আর গুল যেতে হবে, আবার সন্ধ্যার আগেই হোটেলেও ফিরে আসতে হবে। এসব ভেবে রুদ্র আহিকে ডাকার জন্য মুখ খুলে, তবে তার আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। আচমকা আহি পায়ের ভারসাম্য হারিয়ে ঢিলার দিকে কিনারার নিচে পড়ে যেতে থাকে। আহি! রুদ্রর গলা কেঁপে ওঠে ভয়ে, আর এক মুহূর্ত দেরি না করে রুদ্র দৌড়ে নিচের দিকে নামতে থাকে। বুক ধড়ফড় করে উঠেছে, চোখে আতঙ্ক স্পষ্ট। হিচকি তুলে কাঁদছে আহি, ব্যথায় মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো ফুলে উঠেছে কান্নার ফলে। আহির পায়ের কাছে বসে রুমাল দিয়ে ক্ষতস্থান বেঁধে দিচ্ছে রুদ্র। চায়ের গাছের ঝোপে পড়েছে একদম, পা গায়ের জামাও মেখেছে ছাতে, গাছগুলোর কাঁটাও বেঁধেছে পায়ে। পড়ে গিয়ে বাম পায়ের হাঁটুর নিচে কেটে গেছে, রক্ত থেমে গেলেও জায়গাটা বেশ ফুলে উঠেছে, চারপাশটা নীলচে হয়ে গেছে। পা একটু নড়ালেই আহির মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়। ব্যথায় শিউরে উঠছে রুদ্রর প্রতিটি ছোঁয়ায়। কিভাবে রাত আর গুল যাবে এখন? হাঁটতে পারবি? আমি কিন্তু আর কালকে বের হতে পারবো না, অফিসে কাজ আছে, চা বাগান দেখেই শেষ তাহলে। রুদ্রর গলার কথাগুলো যেন হিমেল শিলার মতো ঠেকলো আহির মনে। চোখের পানি জামার হাতায় মুছে নেয়, ঠোঁট কেঁপে ওঠে, চোখে ভেজা অভিমান। তারপর ধীরে ধীরে নরম গলায় বলে, রাতারগুল যাব, আপনি একটু হাত ধরুন শুধু, তাহলেই হবে। রুদ্র বিস্মিত। আহির পায়ের অবস্থা সে নিজেই দেখেছে, মনে হচ্ছে মুচকে গেছে, হাঁটাটাও মুশকিল, তবুও ঘুরতে যাওয়ার আগ্রহ এতটাই প্রবল। কিভাবে পারে এমন জেদি হতে? সব ভাবনা একপাশে রেখে রুদ্র নিঃশব্দে নিজের হাতের স্লিপটা গুটিয়ে নেয়। মাথা ঝুঁকিয়ে এক ঝটকায় আহিকে কোলে তুলে নেয় নিজের বাহুবন্ধনে। তারপর পাহাড়ি পথ ধরে নিজের দিকে নামতে শুরু করে। এ দৃশ্য আহি কিছুটা অবিশ্বাস্য। আহি বিস্ময়ে তাকিয়ে থাকে রুদ্রর মুখের দিকে। দুধে আলতা গায়ের রঙের শরীরটা বলিষ্ঠ, এই বাহুর মাঝে বাঁধা আহি মনে হয় যেন একরকম স্বপ্নে আছে। এত রাগ, ধমক, অপছন্দ সব ভুলে গিয়ে মানুষটা তাকে কোলে নিয়েছে। চোখ বুজে বুকের কাছে মাথাটা এলিয়ে দেয়। রুদ্র ভাই হয়তো ভালোবাসে না, হয়তো অপছন্দ করে, কিন্তু আহি তো ভালোবাসে, নিজের সবটুকু দিয়ে খুব ভালোবাসে। পাহাড়ি রাস্তায় রুদ্র নিজের গাড়ি আনেনি, লোকাল রাস্তায় সহজে চলার উপযোগী একটি গাড়ি ম্যানেজ করেছে। রাস্তা খাড়া আর বাঁকানো, একটু এদিক সেদিক হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু রুদ্রর হাতে স্টিয়ারিং কখনো বাঁ দিকে কখনো ডান দিকে নিখুঁত দক্ষতায় স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির গতি আর দিক পরিবর্তন করে চলেছে। এইদিকে আহি চুপচাপ বসে আছে, চোখে চোখে রুদ্রকে লক্ষ্য করছে সে। রুদ্র ড্রাইভ করার ধরন, দু চোখে অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কাছের রেখাগুলো, এমনকি শার্টের হাতা গুটিয়ে রাখা কোনোই পর্যন্ত, সবকিছুই যেন আহির চোখে আটকে যাচ্ছে। হঠাৎ রুদ্র বলে ওঠে, দেখার হলে সোজা হয়ে দেখ, এইভাবে চুরি করে দেখার তো মানে নেই। আফটার অল আই এম ইয়োর হাজব্যান্ড, এতটুকু অধিকার তোর আছে। ড্রাইভ করতে করতেই স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলে রুদ্র, চোখ এখনো সামনের রাস্তাতেই, মনোযোগে এতটুকু ভাটা নেই। আহি হঠাৎ চমকে যায়, ব্যথা ভুলে হঠাৎ একটু নড়ে বসে সোজা হয়ে, মুখটা লাল হয়ে যায় লজ্জায়। কিভাবে বুঝতে পারলো লোকটা? সে তো তাকিয়ে দেখছিল না তাকে, তাহলে কিভাবে বুঝলো?
নিজের অবস্থানে গুছিয়ে বসে জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয় আহি, মনের ভেতরের কিছুটা অস্থিরতা আর অস্বস্তি এড়াতে। আর এইদিকে রুদ্র অল্প হেসে নেয়, বাকি হাসিটা নিঃশব্দ ঠোঁটের কোণে খেলছে কেবল। এক অদ্ভুত নেশা ধরানো হাসি আহির চোখের আড়ালে। কিরে বেজন্মার নাতি, কিছু পেলি? বৃষ্টি পান খাওয়া লাল টকটকে দাঁত দিয়ে এক পাশে পিক ফেলে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে গলা উঁচিয়ে প্রশ্ন করে সালাম। গলার চুলে ধৈর্য বা সহানুভূতির বিন্দুমাত্র ছাপ নেই, বরং কষাঘাতের মতো ধাক্কা থাকে প্রতিটি শব্দে। না বস, আশেপাশে শুধু ট্রাক আর রক্তের ছিটে, ক্লু পায়নি এখনো। ছেলেটার কণ্ঠ জড়ানো ভয় আর অস্থিরতায়। চোখ এড়িয়ে যায় কথাটা বলে। সালাম উচ্চতায় বড়জোর 5 ফুটের মতো, ভুঁড়ি বের হওয়া ছোটখাটো একটা শরীর। গায়ের রং পিচ কালো। চেহারার অপছন্দ করার মতো কিছু নেই, কারণ চেহারাটাই ভয়ঙ্কর। লোকটা যতটা বিশ্রী দেখতে, ঠিক ততটাই ভয়ঙ্কর সিলেটের পাহাড়ি জঙ্গলের অপরাধ জগতের চোরাচালান চক্রে। মানবঙ্গ পাচার থেকে শুরু করে আন্তর্জাতিক স্মাগলিং রুটের যত বড় ডিল, সব কিছুর পেছনে থাকে এই 5 ফুটের লোকটা সালাম। আজ এসেছে হান্নানের নির্দেশে রাকাকে খুঁজতে। সেই রাকা যে 2 ট্রাক ভর্তি মানবঙ্গের ডিল করতে গিয়ে এখন গায়েব। সেই স্পটেই পৌঁছেছে সালাম নিজের কয়েকজন লোক নিয়ে। বস, এখানে গুলির সেল পাওয়া গেছে। আমার মনে হয় রাকা ভাই আর বেঁচে নেই। ছেলেটার মুখ থেকে কথা শেষ হওয়ার আগেই সপাট করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় সালাম। থাপ্পড় এত জোরে পড়ে যে ছেলেটা দুলে পড়ে যায় একটু। গালে হাত দিয়ে পিছু হটে সে, চোখে মুখে ভয়ের ছাপ। দাঁড়িয়ে কাঁপতে থাকে, বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। বেজন্মার ঘরের বেজন্মা, রাকাকে যদি না পাওয়া যায়, একজনকেও জীবিত রাখবে না হান্নান, মাথায় ঢুকিয়ে ফেল। সালাম গর্জে ওঠে রক্তবর্ণ চোখ নিয়ে। গলার রগ ফুলে উঠেছে রাগে। আশেপাশে আবারও খোঁজ লাগা, তারপর যত সিসিটিভি ফুটেজ আছে সব সংগ্রহ কর রোডের। গাড়ি কোথাও না কোথাও ঠিকই ধরা পড়বে ফুটেজে। ছেলেটা মাথা নিচু করে ভয়ে বলে, ওকে বস। সালাম দাঁড়িয়ে থেকে চুপচাপ। চারপাশের জঙ্গল তার চেনা, বাতাসেও আজ কেমন একটা অস্বস্তি। কাক বা শকুন না থাকলেও তার অভিজ্ঞ নাকে লেগে আছে অশনি গন্ধ। এমন সময় সালামের বুক পকেটটা লাগাতার কাঁপতে থাকে। কম্পমান মোবাইলটা বের করে কানে তোলে সালাম। চোখের মুখে মুহূর্তে চিন্তার রেখা, তবে গলার সুর নিঃসংকোচ। রাকার কোনো খোঁজ মিলেছে? কলের ওপাশ থেকে ভারী গলা ভেসে আসে। সালাম 2 ঠোক গিলে চিপে গলায় নিচু করে বলে, হান্নান ভাই, আশেপাশে রাকাকে খুঁজে পাওয়ার মতো কোনো ক্লু নেই। আমার মনে হয় এইখানে ডিল হওয়ার বিষয়টা আপনার শত্রুদের মধ্যে কেউ জানতো। সুযোগ বুঝে বিদেশি ক্লায়েন্ট সেজে সবকিছু গায়েব করে ফেলেছে। রাকা জীবিত আছে এইটা আমি নিশ্চিত, তবে কেন জীবিত রেখেছে এইটা হয়তো তাদের থেকে খুব দ্রুত জানতে পারবো। কলের ওপাশ থেকে একটা থমথমে নীরবতা, তারপর আচমকা হান্নান ভয়ানক এক হাসি হাসে। শীতল হিসিসে নিঃশব্দে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসার মতো। সালাম হাসিটা দেখতে পায় না, কিন্তু শুনেই বুকের ভেতর কেমন খচখচ করে ওঠে। সালাম, শত্রুর শেষ রাখতে নেই। আমার ভাইয়ের খোঁজ শত্রুদের দেওয়ার আগেই আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। সালাম মাথা নিচু করে ফোনে উত্তর দেয়, জি ভাই, আমি পাহাড়ি এলাকায় যত মেন রোডে সিসিটিভি ফুটেজ আছে সব চেক করছি। রাকার সন্ধান মিলবে আশা করি। আর কিছু শোনার আগেই কলটা কেটে যায়। লাইন কেটে যাওয়ার শব্দটুকু জানান দেয় আর কিছু বলার নেই। সালাম ফোনটা নামিয়ে পকেটে ঢোকায়। এবার তার চোখ ঘুরে চারদিকে। ফোনের কথা, রাকার নিখোঁজ হয়ে যাওয়া, শত্রুদের সম্ভাব্য ছক, সব মিলিয়ে সালামের মাথায় খটখট করছে। রাকা কোথায়? কেন তাকে জীবিত রেখেছে? কোন উদ্দেশ্যে? রাতারগুল সোয়াম্প ফরেস্ট বর্ষাকালে পর্যটকদের কাছে এক স্বর্গের মতো জায়গা। আহিরা এসেছে বর্ষার শুরুর দিকেই। জুন মাস ক্যালেন্ডারের পাতায় এখন বর্ষার ছাপ স্পষ্ট। এই সময়টা পুরো বন মিঠা পানির নিচে তলিয়ে থাকে। জলা বন, এটাই রাতারগুলের প্রকৃত পরিচয়। সিলেট এমনিতেই বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ জেলা, আর রাতারগুল যেন সেই বর্ষার এক জীবন্ত নিদর্শন। পানিতে ডুবে থাকা শিকড়, আধা ডোবা গাছের গুঁড়ি আর থমথমে নির্জনতা, সব মিলিয়ে এক রহস্যময় শীতলতা ছড়িয়ে আছে চারিদিকে। বনের মধ্যেকার এই জলাভূমি মাঝে মাঝে কুয়াশায় ঢাকা, মাঝে মাঝে রোদে চিকচিক করা পাতায় আলো ঝলক। এই সব কিছুই এক আশ্চর্য অভিজ্ঞতা এনে দেয়। গোয়াইন ঘাটে দাঁড়িয়ে আছে রুদ্র, কোলে আহিকে নিয়ে। এখান থেকেই মূলত ট্রলার কিংবা নৌকা করে রাতারগুল জলাবনের প্রবেশ করতে হয়।
আহি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ট্রলারে যাবে না, তার কাগুলায়। তাই রুদ্র নৌকা ভাড়া করেছে, সহজ হালকা কাঠের নৌকা। ছোট বৈঠা হাতে অপেক্ষায় মাঝি। এদিকে বিকেলের আকাশ ধীরে ধীরে ঘন হয়ে উঠছে, কালচে মেঘের আস্তরণে ঢেকে যাচ্ছে সূর্য। হাওয়া বইছে শান্তভাবে, কিন্তু ভেতরে এক ধরনের ভার, যেন বৃষ্টি এখনই নামবে। রুদ্র আকাশের দিকে তাকায় একবার, তারপর চুপচাপ আহিকে নিয়ে নৌকায় উঠে পড়ে। আহি ভয় পায় পানিতে পড়ে যায় যদি, কিংবা যদি কোথাও সাপ বের হয়। এই ভয়ে রুদ্রর এক হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। নৌকা ধীরে ধীরে পানিতে গা ভাসায়, বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ। চারিদিকে নিস্তব্ধতা, গাছের ডাল ছুঁয়ে যাচ্ছে পানির ওপর দিয়ে। রুদ্র নিরুত্তাপ মুখে চারদিকে তাকায়। আহি রুদ্রর বুকে মাথা গুজে চোখ বাহু ছড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছে। নতুন বিয়ে করছো বাবা? সামনে থেকে হঠাৎ বলে ওঠে মাঝি। বয়স 60 পেরোনো, গায়ের রং পুড়ে যাওয়া, চোখে গভীরতা। তার প্রশ্নে রুদ্র খানিকক্ষণ চুপ থেকে উত্তর দেয় হ্যাঁ। মাঝি হাসে, সেই হাসিতে এক ধরনের প্রশান্তি, যেন রুদ্র আহির এই নির্জন যাত্রা তার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে। তিনি তাকিয়ে বলেন, ভালো মানাই তোমাদের। সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়ে মনে হয়। বউয়ের শখ মেটানোর জন্যই এসেছো বুঝি এই জলাবনে? আহি আর কিছু বলে না, চোখ বন্ধ রেখেই রুদ্রর হাত শক্ত করে ধরে থাকে। রুদ্র তাকিয়ে থাকে বন পেরিয়ে ওপারে, আর নৌকা একটানা এগিয়ে চলে পানির বুক চিরে। চারদিকে শুধুই পানির গন্ধ। রুদ্র ভাই, আহির ডাকে মাঝি হঠাৎ করে হেসে ফেলে। নিঃশব্দ অথচ ব্যঙ্গাত্মক সেই হাসি কানে যেতেই রুদ্র তড়িৎ গতিতে তাকায় নৌকার মাঝের দিকে। মাঝি তখনও নৌকার বৈঠা চালিয়ে যাচ্ছে নির্লিপ্ত ভাবে, মুখে এখনো সেই লাজুক হাসি দেখা। রুদ্র চোখ টিপে আবার আহির দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে প্রশ্ন করে, চাচা আপনি হাসলেন কেন? মাঝি একটু হেসে বলে, আসলে বাবা স্বামীকে ভাই বলে ডাকছে, তাই একটু আর কি, কিছু মনে করো না বাবা। রুদ্র ঠান্ডা স্বরে মাথা দুলিয়ে বলে, সমস্যা নেই। তবে চোখের দৃষ্টি বদলায় না, ঠান্ডা অথচ তীক্ষ্ণ একটা রাগী দৃষ্টি পড়ে আহির দিকে, যেন চোখ দিয়েই বলে দিতে চাইছে, আরেকবার এমন ডাক শুনলে এই বনে ফেলে রেখে চলে যাব। কিন্তু কিছু বলার জন্য ঠোঁট খুলে ঠিকই হঠাৎই থেমে যায় রুদ্র, কারণ আহিয়ানা তখন আপন মনে হাত বাড়িয়ে রেখেছে পানির দিকে। সবুজাবু পানিতে হাত ডুবিয়ে রেখেছে। পানির ঢেউ এসে আহির হাত আছড়ে যায় হালকা করে, আবার মিলিয়ে যায়। সেই দৃশ্য দেখলে মনে হয় কোনো কবিতার পঙ্ক্তি। রুদ্র চোখ না সরিয়েই পকেট থেকে মোবাইলটা বের করে নিঃশব্দে ক্যামেরা অন করে। চোখ না সরিয়েই একের পর এক ছবি তুলে আহির পানিতে ডুবানো হাত, পানির ওপর ভেসে থাকা পাতাগুলো, আহির উড়ন্ত চুলের ছায়া পানিতে পড়া গায়ে। অথচ আহি কিছুই টের পেল না। রুদ্র মুখে কিচ্ছু বলে না, শুধু ছবিগুলো একবার দেখে রাখে। মেয়েটা যেমন পানির মতোই শান্ত, আবার মাঝে মাঝে স্রোতের মতোই উত্তাল। গোয়াইনহাটের একটা রিসর্টে উঠেছে রুদ্র। রাতারগুল থেকে ফেরার পথে হঠাৎ শুরু হয়েছে তুমুল বৃষ্টি। পাহাড়ি রাস্তা ভিজে পিচ্ছিল, চারপাশ ঝাপসা হয়ে গেছে। এই অবস্থায় সিলেট শহরে ফেরাটা খুব রিস্কি। দুর্ঘটনা কখন ঘটে বলা মুশকিল। আদি বারবার ফোন করে নিষেধ করেছে এই অবস্থায় আর না ফিরতে। কোথাও কাছেই একটা গেস্ট হাউস বা রিসর্টে রাত কাটিয়ে রওনা দিতে বলেছে। শুরুতে না করলেও আহিয়ানার পায়ের অবস্থা খুব খারাপ, তা দেখে রুদ্র আর কিছু বলেনি। মেয়েটা এখন তার বুকে গুটিসুটি মেরে আছে। বৃষ্টিতে ভিজে শরীর কাঁপছে, গায়ে জড়ানো কাপড়টা ভিজে একাকার। রুম আগেই বুক করে দিয়েছে স্বাধীন। এখন করিডোর পেরিয়ে রুদ্র হাঁটছে নিঃশব্দে। আহিকে কোলে নিয়ে এক মনে এগিয়ে চলেছে রুমের দিকে। এইদিকে আহিয়ানা শরীরের সাথে লেপ্টে থাকা জামা গলিয়ে শরীরের বেশিরভাগ জায়গা স্পষ্ট। আহিয়ানা লজ্জায় নিজেকে রুদ্রর বুকে গুটিয়ে রাখলেও কোনো লাভ হয় না। আর রুদ্র কেমন নেশালো চোখে আহিয়ানার বুকের দৃশ্যমান জায়গাগুলোতে চোখ বোলাতে থাকে। নরম মাংসপিণ্ডে ছোপ ছোপ লাল দাগ। বিয়ের রাতে রুদ্র কামড় বসিয়েছিল, তবে রুদ্র অবাক হয় দাগটা এখনো স্পষ্ট দেখে। হাঁটতে হাঁটতে রুদ্র ধীর স্থিরভাবে আহিয়ানার দিকে তাকিয়ে বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান বেশি থাকে বুঝলি আহি। সেই জিনিসকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ। ভিজে পাপড়িতে মোড়ানো ডাগর ডাগর আঁখি পলক মিলে আহিয়ানা তাকিয়ে থাকে রুদ্রর মুখপানে, যেন সে বুঝতে চাচ্ছে সে কিছুই বোঝেনি। রুদ্র ভাই কি বলেছে তার ছোট মাথার তার মর্মার্থ বুঝতে পারেনি। এদিকে আহির অবাক চোখের চাহনি দেখে রুদ্র হাসে একটু, মাতাল করা তার হাসি। আহি বুঝতে পারে না ঠিক কী কারণে রুদ্র ভাই এমন হাসছে আর কেনই এমন ভারীপূর্ণ কথা বলছে তাকে। তবে আহিকে চরম অবাক করে দিয়ে রুদ্র নিজের মুখ নামিয়ে আনে।
পরপর কয়েকটা গাঢ় চুমু বসিয়ে দেয় আহিয়ানার ভেজা ত্বকে। গলার কাছে, গালে, কপালের দৃশ্যমান সবটুকু জায়গায় রুদ্র নিজে পরম যত্নে আদর করে, শুধু ওষ্ঠজোড়া বাদ রেখে। গলার স্বরটা আরো গাঢ় করে রুদ্র আহিকে শুধায়, আমার নিষিদ্ধ জিনিস।